আজকে আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম দে দে প্যার দে, যার বাংলা হলো দে দে ভালোবাসা দে। একটা 50 বছরের বুড়া ধামড়া বেড়া যার বউ আছে, এমনকি 18-20 বছরের দুইটা সন্তানও আছে। সেই বুড়ার উপর 26 বছর বয়সী একটা যুবতী পেয়ে ক্রাশ খেয়ে যায়। কিন্তু ওদিকে বুড়ার তো বউ আছে, বাচ্চা আছে, আর এদিকে মেয়েটি তো বুড়াকে ছাড়া বাঁচবে না। লেও ঠেলা শুরু হয়ে যায় লঙ্কা কাণ্ড। এরপর যা যা অস্থির সব ঘটনা ঘটে এগুলো এক্ষুনি না বলে চলুন মুভির কিছু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। एक अमीर बुढ़ा और एक हॉट जवान बच्ची मिले। बच्ची को पैसा दिखा, बुढ़े को जवानी दिखी, और अब जो दोनों के पास नहीं है उसे पाने की कोशिश कर रहे हैं। टाइम अप। आयशा, हम कॉलेज में थे जब ये गाना आया था। इतनी पुरानी है? 35 से एक दिन ज्यादा नहीं लगती है मंजू जी। लगती है। यहाँ हाँ देर। তো হাই, আমি এসআর রোমানা। সিনেমা উইথ রোমানার নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভিটি শুরু হয় লন্ডনে। এই বাড়ির নাম আশিস, আর এটা আশিসের বাড়ি। আশিসের বাড়িতে যে ছেলেগুলো ব্যাচেলর পার্টি দেওয়ার জন্য আসলো, এদের মাঝে এর নাম কুনাল। কুনালের আগামীকাল বিয়ে, তাই আশিস কুনালের উদ্দেশ্যে আজকে ব্যাচেলর পার্টির আয়োজন করেছে। তো কুনাল বাসাটা ফাঁকা দেখে আশিসকে বলে, ভাই কালকে আমার বিয়ে, তাই এটাই আমার লাইফের শেষ ব্যাচেলর পার্টি, অথচ তুই দেখি কোনো ট্রিপার্স মেয়েদেরকে ডাকিসনি। দাঁড়ান, ট্রিপার্স মেয়ে বলতে সেই সব মেয়েদেরকে বোঝাই যারা টাকার বিনিময়ে বিভিন্ন পার্টিতে এসে অর্ধলগ্ন হয়ে ছেলেদেরকে বিনোদন দেয়। তো আশিস কিছু একটা বলতে যাবে, এর মাঝেই কলিং বেল বেজে ওঠে। দরজাটা খুলে দিতেই দেখি একটা মেয়ে এভাবে হাজির। কুনাল খুশিতে গুলগুলা হয়ে বলে, ভাই তুই যে ট্রিপার্স ডেকেছিস আমাকে বলবি তো? তো মেয়েটি দুষ্টু ইশারায় কুনালকে কাছে ডেকে ভিতরে ঢুকতে থাকলে কুনাল মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির দিকে হাঁ করে চেয়ে থাকে। মেয়েটি এসে কোনো কথা নেই, একজন ট্রিপার যা করে তা করতে শুরু করে। এসব দেখে কুনালের তো হুঁশ উড়ে যায়। সে খুশির ঠেলায় গুলগুলা হয়ে হাঁ করে শুধু মেয়েটির দিকে চেয়ে আছে, আর যা করার মেয়েটি সব করে যাচ্ছে। এর মাঝে মেয়েটি চরম পর্যায়ে পৌঁছে যেতেই কুনালের হবু বউ হাজির। সঙ্গে সঙ্গে মেয়েটি কোল থেকে উঠে দৌড় মারে, আর কুনাল ফাটাফাশির চিপায় আটকে যায়। লে বেটা খতম, টাটা বাই বাই গুড বাই গিয়া। ব্যাস, পরের সিনে দেখি নাতাশা কুনালকে জাত ছেলা ছিলতেছে, আর সবাই একদম সাইলেন্ট হয়ে তামাশা দেখতেছে। কুনাল কেবল মুখ খুলতেই লে বেটা, আবার মুখ খুলতেই আবার একটা। এর মাঝেই ট্রিপার মেয়েটি হাজির। এবার আমরা বুঝতে পারি এই মেয়েটি ট্রিপার না, এর নাম আয়শা। সে আসলে নাতাশার বান্ধবী। নাতাশা কুনালকে পরীক্ষা করার জন্যই আয়শাকে লাগিয়ে দিয়েছিল। তো কুনাল ও নাতাশার হওয়া বিয়েটা ভেঙে যেতে বসেছে দেখে আয়শা নাতাশাকে শান্ত করে বলে, দেখ বান্ধবী, হুদাই তুই কুনালকে সন্দেহ করছিস। কুনাল কিন্তু নিজে থেকে কিছু করেনি, বেচারা জাস্ট বন্ধুদের সামনে নিজের প্রেস্টিজ রক্ষা করার জন্য আমার সাথে শুধু তালে তাল মিলিয়েছে। এটা শুনে নাতাশার রাগ পানি হয়ে যায় ও নাতাশা ইমোশনাল হয়ে কুনালকে বুকে জড়িয়ে নেয়। আয়শা যেভাবে ব্যাপারটা ম্যানেজ করলো তা দেখে আশিস তো পুরো ইমপ্রেস। তো ব্যাচেলর পার্টি শুরু হয়ে যায়। আয়শা একের পর এক পেগ মেরে উড়াধুরা নিচে যাচ্ছে, আর আশিস চেয়ে চেয়ে আয়শার কীর্তিকাণ্ড দেখতেছে। পার্টি শেষে আশিস সবাইকে বাই বলে ভিতরে ঢুকতেই কেউ বলে ওঠে বাই, গুড নাইট। আশিস অবাক হয়ে পাশের রুমে ঢুকলে দেখে এই অবস্থা। আশিস তখন আয়শাকে জাগানোর জন্য হ্যালো বললে, हेलो 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 हेलो। কি একটা অবস্থা। সিন সকালবেলা আসলে দেখি আয়শা এই অবস্থায় শুয়ে আছে। আয়শার হুঁশ ফিরলে আয়শা চমকে উঠেও বুঝতে পারে সে আশিসের বেডরুমে আছে। এরপর আয়শা এটাও বুঝতে পারে রাতে তার সর্বনাশ হয়ে গেছে। তো আয়শা কাপড় চোপড় পরে অসহায়ের মতো চলে যাচ্ছে। এমন সময় আশিসকে দেখে চিলমুড়ের ভান ধরে ও বলে, আমি বেহুশ ছিলাম, জানি না রাতে কি হয়েছে, তবে যা যা হয়েছে নিশ্চয়ই অনেক এনজয়ফুলি হয়েছে, তাই না? আশিস কিছু না বলে চুপচাপ আয়শার দিকে চেয়ে আছে। এটা দেখে আয়শা বলে, দেখো রাতে যা হয়েছে এর সূত্র ধরে প্লিজ আমাকে নিয়ে কোনো রিলেশনের ভাবনা বা আমাকে ছাড়া আর বাঁচবে না এমন ভাবনা ভুলেও মাথায় আনবে না। আর হ্যাঁ, আমি জানি আমাকে নিয়ে তোমার মনে বারবার এসব ইচ্ছে জাগবে, বাট
আশিস দুম করে বলে ওঠে, আমার কোনো ইচ্ছে নেই। আয়শা ঝটকা খেয়ে যায় ও বলে, মানে আমার মতো এমন একটা হট মেয়ের সাথে রাত কাটানোর পরেও এমনটা কিভাবে বলছো? আশিস বলে, ও হ্যালো, আমি বেহুশ মেয়ের সাথে শুই না। এটা শুনে আয়শা ঝটকা খায় ও বলে, আফসোস, একমাত্র সুযোগটা হাতছাড়া করেছো, কারণ হুঁশে থাকা অবস্থায় জীবনেও আমাকে পাবে না। এই বলে আয়শা সেই একটা ভাব দেখিয়ে চলে যায়। সিন চলে আসে পরের দিন কুনাল ও নাতাশার বিয়ের অনুষ্ঠানে। আমরা দেখি আয়শা অনুষ্ঠানে নাচতেছে আর নাচের মাঝে আশিসকে নানাভাবে টিস করে মজা নেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আমাদের আশিস ভাইয়া তো আবার আরেফেলের মাল, দোমরাই মোচরাই বেঁকে যায়, এই বুঝি ভেঙে গেল কিন্তু কিছুতেই ভেঙে যায় না। তো আশিস দূরে একা দাঁড়িয়ে থেকে লাল পানি খাচ্ছে। এটা দেখে আয়শার নাচ শেষ করে আশিসের কাছে এসে বলে, শোক পালন করতেছো? আফসোস হচ্ছে যে সুযোগটা ছেড়ে দিয়েছো? আশিস কিছু বলে না। তখন আয়শা কুনাল আর নাতাশাকে দেখে বলে, আজকে এদেরকে কত খুশি দেখাচ্ছে, অথচ গতকালকে এরা সন্দেহের বশে পড়ে সম্পর্কটা ভেঙে দিতে ধরেছিল। বুঝলাম না, যদি পরীক্ষা করার প্রয়োজন পড়ে তাহলে সেটা কিসের ভালোবাসা? আচ্ছা তুমি বলো, একবার শুলেই কি ভালোবাসা হয়ে যায়? যদি না হয় তাহলে একবার শুলেই ভালোবাসা ধ্বংস হয়ে যায় কি করে? আশিস বলে, ওয়াও, কি ভাবনা রে তোর। তবে শোয়ার ব্যাপারে তো জানি না, কিন্তু না শোয়ার কারণেও দেখি ভালোবাসা হয়ে যায়। এটা শুনে আয়শা মুস্কি হেসে বলে, লাইন মারতেছো? বলেছিলাম না আমি, আমাকে হুঁশে কখনোই পাবে না। আশিস বলে, আমার ইচ্ছেও নেই। আয়শা বলে, চেহারা সুরতে বিবাহিত, কিন্তু চাল চলনে তো আবার ডিভোর্সই লাগে। তো বয়স কত তোমার? আশিস বলে, 50। তখন আয়শা বলে, ডেটিং রুলস মোতাবেক নিজের বয়স থেকে 7 মাইনাস করে সেটাকে 2 দিয়ে গুণ করলে যা হয় তার চেয়ে বেশি বয়সী ছেলের সাথে মেয়েদের ডেটিং করা উচিত নয়। তো আমার বয়স 26, 7 মাইনাস করলে 19, এটাকে 2 দিয়ে গুণ করলে হয় 38, কিন্তু তোমার বয়স তো 50। এই বলে আয়শা চলে যেতে যেতে দুষ্টামো করে বলে, আমার জন্য বেশি ছটফট করিও না, নাম্বার আছে, মন চাই তো কল করব। পরের দিন আশিস অফিসে একটা মিটিং এ আছে, এমন সময় আয়শা মেসেজ করে বলে, কি ছটফট করছো না তো? আশিস বলে, এটা শোনার জন্য তুই নিজেই ছটফট করছিলি তাই না? আয়শা বলে, আমার বয়ে গেছে। আশিস বলে, লজ্জা পাস না, স্বীকার কর। তখন আয়শা বলে, ওকে ঠিক আছে, বেশি ভাবিও না, রাত 12টায় বারে দেখা করো। সিন রাতে বারের সামনে আসে। আশিস সেখানে হাজির হলে আয়শা বারটা ক্লোজ করে আশিসকে নিয়ে বারের ভিতরে ঢোকে ও আশিসের হাতে 2 গ্লাস লাল পানি দিয়ে সেগুলো ভিতরে থাকা 2জন বুইড়া কাস্টমারকে দিতে বলে। বুইড়া 2জন সেগুলো খেয়ে চলে যাওয়ার সময় খুশি হয়ে আয়শাকে গুড নাইট ও ফ্লাইং কিস দিলে আয়শাও দেয় ও আশিসকে বলে, বুইড়া 2জন অনেক কিউট, প্রতিদিন আমার এখানে আসে আর বার বন্ধ হওয়া পর্যন্ত এখানেই আড্ডা দেয়। এটা শুনে আশিস বলে, বুঝতে পারলাম, আমার বয়স বেশি হওয়া নিয়ে তোমার কোনো সমস্যা নেই, কারণ তোমার তো আবার বুইড়াদেরকেই বেশি কিউট লাগে। আয়শা হেসে দিয়ে কথাটা এড়িয়ে দেয়। আশিস বলে, বারটা তোমার? আয়শা বলে, না, আমি এখানে কাজ করি, পড়াশোনার জন্য লন্ডন এসেছিলাম, পড়া শেষ, জব শুরু, মানডে টু ফ্রাইডে জব, আর অফিসগুলোতে বারে কাজ করি। তবে হ্যাঁ, এই কাজটা ভালো লাগে, শুধুমাত্র এই জন্যই করি। এসব বলার পর আয়শা আশিসকে বলে, দুনিয়াতে 2 ধরনের লোক থাকে, এক ক্যারিয়ারওয়ালা যারা বিজনেস করে, আর 2 জবওয়ালা যারা জব করতেই ভালোবাসে। আমি তো জবওয়ালা, কিন্তু তোমাকে দেখতে তো ক্যারিয়ারওয়ালা লাগে। আশিস বলে, আমি ইনভেস্টার, কোনো কোম্পানি বড় হওয়ার আগে সুযোগ বুঝে সেটাতে ইনভেস্ট করি, যাতে কোম্পানি বড় হলে সেটার ফায়দা নিতে পারি। এটা শুনে আয়শা বলে, বুঝতে পারলাম, আমার বয়স কম হওয়া নিয়ে তোমার কোনো সমস্যা নেই, কারণ তোমার তো পেশাই হলো বড় হওয়ার আগে সেটাতে ইনভেস্ট করা, যাতে বড় হলে ফায়দা নিতে পারো। এবার আশিস মুস্কি হেসে দেয়। তো বিদায় বেলায় আশিস বলে, থালা বাসন ধুয়ে নিলে, সবকিছু পরিষ্কার করে নিলে, তো চলো বাসাতেও রেখে আসি। আয়শা বলে, আমি বাসায় যাব না, আমার রুমমেটের বয়ফ্রেন্ড আসবে, আর ছেলেটি খুবই বিরক্তিকর। তখন আশিস বলে, বলে ফেলো, লজ্জা পেও না। আয়শা বলে, কি? আশিস বলে, আমার বাসায় যেতে চাওয়ার কথা, সমস্যা নেই, চলো, আমিও তোমার থেকে কিছু থালা বাসন ধুয়ে নিই। এটা শুনে আয়শা বেশ মজা পায় ও মুসি একটা হাসি দিয়ে সেই একটা স্টাইলে চলে যায়। পরের দিন আশিস অফিস মিটিং এ আছে, এমন সময় আয়শা কল করে বলে, তোমার অফারটা কি এখনো চালু আছে? আশিস বলে, যদি তুমি কনফার্ম করো যে বাসায় এসে আমার সাথে কিছু করবে না তবেই। আয়শা বলে, আমি সর্বোচ্চ চেষ্টা করব। তখন আশিস বলে, তোমার বাসার ঠিকানাটা মেসেজ করো, আমি গিয়ে নিয়ে আসতেছি। সিন আয়শার বাসার সামনে আসে। আশিস আয়শার অপেক্ষায় দাঁড়িয়ে আছে, এমন সময় একটা ছেলে ফুল হাতে সামনে এসে দাঁড়ায় ও কার যেন অপেক্ষা করতে শুরু করে। তো ছেলেটি আশিসকে দেখে হাই হ্যালো করে ও বলে, আঙ্কেল আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? আশিস বলে, একজনকে নিতে এসেছি।
ছেলেটি বলে আমিও সেম, এই বিল্ডিং এ আমার গার্লফ্রেন্ড আছে, সে আমার উপর রাগ করেছে, তাই তার রাগ ভাঙানোর জন্য র‍্যাপ সং লিখে এনেছি। এই বলেই ছেলেটি শুরু হয়ে যায়, এই হৃদয়ে বেবি শুধু বাজে তোর বিট, তোর আমার ভালোবাসা হয়ে যাবে হিট, মানতেছি বেবি আমি করেছি চিট। এর পরের লাইনে এখনো ভাবিনি, তবে শেষে হট সিট ব্যাক সিট কিছু একটা লাগিয়ে দেবো। কি সুন্দর না? আশিস টাসকি খেয়ে চেয়ে আছে। ছেলেটি বলে তো আঙ্কেল আপনি কাকে নিতে এসেছেন? আশিস বলে তোমার গার্লফ্রেন্ডের রুমমেট আয়শাকে। আয়শা শুনেই ছেলেটি তো অবাক। এর মাঝে আয়শা বের হতেই ছেলেটি বলে ওঠে, বেবি আমাদের সামান্য একটু ঝগড়া হয়েছে, তাই বলে তুমি পাপাকে ডেকেছো? মানে ছেলেটি আশিসকে আয়শার বাবা মনে করেছে। তো আয়শার আগে ফুলতেছে, এটা দেখে ছেলেটি র‍্যাপ সং শুরু করে, এর হৃদয়ে বেবি শুধু বাজে তোর বিট, তোর আমার ভালোবাসা হয়ে যাবে হিট, মানতেছি বেবি আমি করেছি চিট। এরপর ছেলেটি আর লাইন মেলাতে পারে না। তখন আশিস বলে ওঠে, মার কসম এ ভুল আর হবে না রিপিট। ছেলেটি বলে থ্যাংক ইউ ড্যাডিজি। আয়শা রেগে মেগে বলে সে ড্যাডিজি নয়। ছেলেটি বলে তোকে? আয়শা আশিসকে একটা চুম্মা দিয়ে বলে তোকে কেন বলবো? এটা দেখে ছেলেটি তো টাসকি। এরপর দেখি আয়শা গাড়িতে উঠে চলে যাচ্ছে আর ছেলেটি ফুল টুল ফেলে দিয়ে গাড়ির পিছনে দৌড়াচ্ছে। তো গাড়ির ভিতরে আয়শা আশিসকে বলে সরি, ছেলেটির নাম আকাশ, সে আসলে আমার রুমমেটের নয়, আমার এক্স বয়ফ্রেন্ড। তো আয়শা এসে আশিসের বাড়িতে ঢুকতেই কে যেন কলিং বেল বাজায়। আশিস দরজা খুলে দিতেই আকাশ ভিতরে এসে বেবি বাবু বলে আয়শার রাগ ভাঙানোর চেষ্টা শুরু করলে আয়শা আকাশের উপর চরম লেভেলে রেগে যায়। ও রেগে মেগে আকাশের মুখের উপর ব্যাগ ছুঁড়ে মেরে রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দেয়। আকাশ তখন জানালা দিয়ে কথা বলার চেষ্টা করলে আয়শা আকাশের মুখের উপর জানালাগুলোও সব লাগিয়ে দেয়। আকাশ হতাশ হয়ে পিছনে তাকাতেই আশিসকে দেখে ছুটে আসেও বলে সে আমার সবকিছু আঙ্কেল। আশিস বলে আঙ্কেল নয় আশিস। আকাশ বলে আশিস আঙ্কেল ওকে একটু বুঝান না, আমরা আমাদের বাচ্চার নাম ঠিক করে রেখেছি, এখন এসে ও দুম করে রিলেশনটা এভাবে ভেঙে দিতে পারে না। আশিস বলে কথা তো ঠিক, কিন্তু তোর মতো সোনার টুকরা একটা ছেলেকে যে মেয়ে বুঝলো না সে মেয়ে তোর যোগ্যই না, আর আমার তো মনে হয় সে তোকে জাস্ট ইউজ করেছে। আকাশ বলে ইউজ করেছে মানে? আশিস বলে তার যতদিন মন চেয়েছে তোর সাথে ঘুরেছে ফিরেছে, চুম্মা টুম্মা খেয়েছে, আর এখন মন ভরে গেছে তো তোকে ছেড়ে আমাকে চুমা খাচ্ছে। এটা শুনে আকাশ ভাবে কথা তো সত্য। আশিস বলে শালা তুই নিজেই যদি নিজের সম্মান রক্ষা করতে না পারিস তো মেয়ে তোকে কিভাবে সম্মান করবে? তাই শোন, আয়শাকে দেখা যে আয়শা তোর মতো একটা সোনার টুকরা ছেলেকে হারাতে যাচ্ছে। আকাশ বলে কিভাবে? আশিস বলে নিজেকে শক্ত কর, ওকে আর একবারও না ডেকে কোনো কান্নাকাটি না করে সোজা বেরিয়ে চলে যাবি, পিছন ফিরে একবারও তাকাবি না। ওকে বুঝা যে ওর মতো মেয়ের তোর কাছে কোনো বেল নেই, তবেই ও তোর মূল্য বুঝবে। এই বলেই আশিস আকাশকে গেটের বাহিরে বের করে দিয়ে গেটটা ধ্যাম করে লাগিয়ে দেয়। কি একটা অবস্থা। তো সকালবেলা আয়শার ঘুম ভাঙতেই আশিস মেসেজ করে আয়শাকে জিমে আসতে বলে। আয়শা জিমে এসে আশিসকে বক্সিং করতে দেখে ইমপ্রেস হওয়া একটা ইশারা দিয়ে বলে ইস আমাকে পটানোর জন্য এত কষ্ট করতেছো, থাক থাক এই বুড়া বয়সে বক্সিং করতে গিয়ে হাড়গোড় ভেঙো না। আশিস মজা করে বলে তোমার বয়ফ্রেন্ডের কোয়ালিটি দেখেই তোমার উপর থেকে আমার রুচি উঠে গেছে। আয়শা দুষ্টামো করে বলে তোমার কেমন কোয়ালিটি দেখি, একটু বডি দেখাও তো। আরে লজ্জা পেও না, সিক্স প্যাক আছে নাকি দেখাও একটু। আশিস লজ্জায় ওয়াশরুমে ঢুকে পড়লে আয়শা হাসতে থাকে আর আশিস আয়নার সামনে নিজের বডি দেখে দুটো ফাঁকা গুলি ছোড়ে। তো আশিস নাস্তা করার জন্য বাইক নিয়ে বের হলে আয়শা বাইকে উঠতে উঠতে বলে আফসোস লন্ডনের রাস্তায় খাদ নেই, তাই ঘন ঘন ব্রেক মারার বাহানাটাও পাবে না। এটা শুনে আশিস বাইক স্টার্ট দিয়ে ব্রেক মারে আর আয়শা এসে ধাক্কা খেলে উল্টো পার্ট নিয়ে বলে কি লুচ্চামো শুরু করেছিস, সাবাস বেটা। তো এরা একটা রেস্টুরেন্টে আসলে আয়শা আশিসের থেকে জানতে পারে যে 8 বছর হলো আশিস লন্ডন থাকে আর আশিসের বউ মাঞ্জু ইন্ডিয়া থাকে। আশিসের বড় মেয়ে ইশিকা ও ছোট ছেলে ঈশান তার মায়ের সাথে ইন্ডিয়াতেই থাকে। আসলে আশিস ও মাঞ্জুর মেন্টালিটি মিল ছিল না, তাই তারা আলোচনার মাধ্যমে ইচ্ছা করেই একে অপরের থেকে সেপারেট হয়ে গেছে আর এখন দুজনেই যে যার মতো অনেক ভালো আছে। তো এসব শুনে আয়শা বলে সত্যি আমি অবাক হলাম, 50 বছরের একটা বুইরা এই বয়সেও এতটা ফিট ও এতটা হ্যাপি থাকতে পারে জানতাম না। এটা শুনে আশিস দুষ্টামো করে বলে আমাকে বারবার বুইরা বলে তুই নিজের মনটাকে যে আটকানোর চেষ্টা করছিস সেটা বোঝাই যাচ্ছে। তো রাতে আয়শা ভালোবেসে আশিসের জন্য ডাল ভাত রান্না করে, কিন্তু ডালের গন্ধ নাকে আসতেই আশিস বুঝে যায় এ ডাল খাওয়ার যোগ্য হয়নি, তাই আশিস চালাকি করে বলে আমি ডাল খাই না। এটা শুনে আয়শা আর জোর করে কিছু বলতে পারে না। তো রাতে এরা রেস্টুরেন্ট থেকে ডিনার করে ফিরতেছে, এমন সময় কিছু ছিনতাইকারী এসে আশিসের হাত ঘড়ি, মানি ব্যাগ ইত্যাদি যা যা চাই আশিস চুপচাপ সব দিতে থাকে। এটা দেখে আয়শা বলে আরে চুপচাপ সব দিয়ে দিচ্ছ কেন, তোমার তো সিক্স প্যাক বডি, ওদেরকে মেরে একদম উড়িয়ে দাও।
আশিস গুরুত্ব না দিলে আয়শা বলে, ওরা যদি আমাকেও চাই তো আমাকেও দিয়ে দিবে। এই যে টাকলা, আমাকে তোর হট লাগছে না? ব্যাস, টাকলা গুলগুলা হয়ে যেই না হাত বাড়ায়, আশিস খপ করে হাতটা ধরে ফেলে। আয়শা তো মহা খুশি যে এবার ধামাকাদার অ্যাকশন হতে চলেছে। বাট আশিস বাঘের মতো গর্জন করতে করতে হঠাৎ দুম করে বিড়াল হয়ে যায়। আয়শা তো অবাক। এর মাঝেই ছিনতাইকারী আক্রমণ করলে আশিস জাস্ট কোনো রকমে আত্মরক্ষা করে। তখন আয়শা একটা ছিনতাইকারীকে উস্কিয়ে দিয়ে আশিসকে বলে, একে কিন্তু উড়িয়ে দেওয়া চাই, হ্যাঁ নাও উড়িয়ে দাও। এই বলে আয়শা উপরের দিকে তাকায়, বাট কি, এটা তো নিচেই পড়ে থাকলো। তো আশিস ছিনতাইকারীর থেকে চুপচাপ ঘড়ি, মানিব্যাগ এগুলো নিতে থাকলে আয়শা বলে, আরে ওকে মারো, ও আমার গায়ে হাত দিতে ধরেছিল। বাট কাজ হয় না। আশিস চুপচাপ সেগুলো নিয়ে চলে আসতে থাকলে আয়শা দুষ্টামো করে নিজেই ছিনতাইকারীদেরকে লাথি মেরে ভয়ে আশিসের কাছে দৌড় দেয়। এই সময়ে আয়শাকে এতটা খুশি দেখাচ্ছে কারণ ছিনতাইকারী আয়শার দিকে হাত বাড়াতেই আশিস যেভাবে মুহূর্তের মাঝে ক্ষিপ্ত হয়ে উঠলো ও গুন্ডাদের হাত থেকে আয়শাকে প্রোটেক্ট করলো, এটা দেখে আয়শা পুরো দমে ক্রাশ খেয়ে গেছে। তো আশিস বাসায় এসে তার রুমে ঢুকতেই আয়শা সেই রোমান্টিক মুডে আশিসের রুমে ঢুকে পড়ে ও আশিসকে নিয়ে স্লো মোশনে বেডের উপর পড়ে যায়। এরপর যা হওয়ার কথা ছিল না সেটাই হয়ে যায়। দুজনের নিজেদের অজান্তেই একে অপরের এতটা কাছে চলে আসে যে দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। বাট এই সম্পর্ক আসলে কিসের সম্পর্ক সে ব্যাপারে দুজনের কেউই সিরিয়াসলি কিছু ভাবে না। দুজনের মেন্টালিটি মিলতেছে, দুজনেই একে অপরের সাথে সময় কাটাতে ভালো লাগতেছে, দুজনের মাঝে খুনসুটি, দুষ্টু মিষ্টি, দুষ্টামো সবকিছুই জমতেছে। ব্যাস এভাবেই চলতেছে। কিন্তু দিনের পর দিন এভাবেই তো আর চলতে পারে না। একটা সময় এসে কিছু তো একটা সিদ্ধান্তে আসতেই হবে। তাই একদিন আয়শা আশিসকে বলে, আশিস তুমি আমাদের বিয়ে, বাচ্চা এসব ব্যাপারে কিছু ভাবছো না যে? এটা শুনে আশিস অবাক হলে আয়শা কিছুটা রাগ করে বলে, আজ হোক বা কাল এই ব্যাপারে তো ভাবতেই হবে, তাই না? আশিস কথাটা শুনে ইমোশনাল হয়ে বলে, দেখো আয়শা, আমার বয়স 50, বিয়ের 2 বছর পরে 52 হবে। আমি 62 বছর বয়সে 10 বছরের বাচ্চার বাবা হতে চাই না। ওর কলেজ যাওয়ার বয়স হতে হতে আমি 70 হয়ে যাব, অথবা তার আগে হয়তো মারাই যাব। তখন আয়শা বলে, তাহলে আমরা কি করতেছি? আজটাকে উপভোগ করতেছি। আয়শা বলে, আর আগামীকাল? আশিস বলে, আগামীটা জানি না, তবে এটা জানি তোমার আগামী আর আমার আগামীর মাঝে অনেক পার্থক্য। তোমার আগামী আমার আগামীর থেকে অনেক লম্বা। এটা শুনে আয়শার মনটা ভীষণ খারাপ হয়ে যায়। রাতে আয়শা বুঝতে পারে আশিস আসলে নিজেও আয়শাকে নিয়ে সংসার বাঁধতে চায়, বাট নানা বিষয় চিন্তা করে সেটা পারছে না বলে আশিস নিজেও নীরবে কষ্ট পাচ্ছে। তাই পরের দিন আশিস আনমনা হয়ে এসবই ভেবে যাচ্ছে দেখে আয়শা আক্ষেপ করে বলে, মনকে রাজি করাতে পারছো না, তাই না? আর পারবেই বা কি করে? সবাই ভাববে আমি তোমার টাকার পিছনে পড়েছি, আর তুমি আমার পিছনে পড়েছো কারণ আমি হট অ্যান্ড ইয়ং। তোমার সাথে আমার বয়সের অনেক পার্থক্য। আমার কাছে সব ফিলিংস নিউ, অথচ তোমার কাছে সেগুলো অনেক পুরনো। আমার চক্করে এসব কিছু আবার তোমাকে করতে হবে। প্রতিটি পুরনো রোমান্স আবার তোমাকে করতে হবে। একটা মেয়ের ঘিসিপিটি অভিমানগুলো আবার তোমাকে ভাঙাতে হবে। আমার জন্য আবার তোমাকে একটা ডাকনাম ভাবতে হবে। সেই একই বকাগুলো আবার তোমাকে শুনতে হবে। সেই একই কষ্টে আবার তোমাকে কাটতে হবে। আর সর্বোপরি তোমার অনিচ্ছা সত্ত্বেও শুধু আমার জন্য আবার তোমাকে নতুন করে বাঁচতে হবে। এসব বলতে বলতে আয়শার চোখে জল টলমল করে উঠলে আশিস আয়শাকে সান্ত্বনা দিয়ে বলে, কারো জীবন কারো জন্য থেমে থাকে না, সবকিছু অভ্যাসের খেলা। দুজনে আলাদা হয়ে গেলে কিছুদিন খারাপ লাগবে, তারপর দেখবে তোমারও আমার অভ্যাস ছুটে গেছে আর আমারও তোমার অভ্যাস ছুটে গেছে। এটা শুনে আয়শা তার কষ্টটা আড়াল করে হাসি মুখে সবকিছু মেনে নেয়। এরপর আয়শা আশিসের থেকে শেষ বিদায় নিয়ে চলে যাওয়ার সময়ও কষ্ট আড়াল করে হাসি মুখেই বাইজা নিয়ে চলে যায় ও দুজনেই দুজনকে ভুলে গিয়ে নর্মাল লাইফে ফেরার আপ্রাণ চেষ্টা শুরু করে। এভাবেই অনেক দিন চলে যায়, বাট অনেক চেষ্টার পরেও দুজনের কেউই কাউকে কিছুতেই ভুলতে পারে না। বিশেষ করে আয়শা আপ্রাণ চেষ্টার পরেও কিছুতেই আশিসের অভ্যাস ছাড়তে পারছে না। তখন শেষমেশ আয়শা হার মেনে যায় ও অস্থির হয়ে আশিসের কাছে ছুটে এসে কাঁদতে কাঁদতে বলে, তুমি তো বলেছিলে তোমাকে ছেড়ে কিছুদিন থাকলেই নাকি আমার অভ্যাস ছুটে যাবে, কিন্তু দেখো আজও তোমার অভ্যাস ছুটছে না। এই বলে আয়শা হাউমাউ করে কেঁদে ওঠেও বলে,
আমি তোমার কাছে বেশি কিছু চাই না, আমাকে আর কিছু বানাতে না পারো, অন্তত তোমার ছাড়তে না পারা কোনো অভ্যাসই বানিয়ে নাও। এটা শুনে আশিস ইমোশনাল হয়ে আয়শাকে বুকে জড়িয়ে নেয়। মানে আশিস ইমোশনালে পড়ে ডিসিশন চেঞ্জ করে ফেলেছে। তো সিন আশিসের বাড়িতে আসলে দেখি আশিস আয়শার গা মালিশ করে দিচ্ছে আর আয়শা দুষ্টামো করে বাজে আওয়াজ দিচ্ছে। তখন আশিস আয়শাকে থামিয়ে দিয়ে বলে, আমি ভাবতেছি তোমাকে ইন্ডিয়া নিয়ে যাব আমার বউ বাচ্চার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। এটা শুনে আয়শা খুশি হয়ে আশিসের কোলে উঠে বলে, চলো এই সপ্তাহেই যাই। সিন কয়েকদিন পর ইন্ডিয়ান এয়ারপোর্টে আসতে দেখি দুজনে ইন্ডিয়া চলে এসেছে। তো পথের মাঝে আয়শা বলে, আচ্ছা তোমার বউ বাচ্চা ও পরিবারের কাছে আমার কি পরিচয় দিবে? আশিস বলে, যা সত্য তাই বলবো যে তুমি আমার গার্লফ্রেন্ড, আমরা দুজনে বিয়ে করতে চলেছি, ব্যাস সিম্পল ব্যাপার। আয়শা বলে, ওরা রাগ করবে না? আশিস বলে, আরে আমি বাড়িতে আসি না তো কি হয়েছে, সবার সাথে আমার খুব ভালো বন্ধু সুলভ সম্পর্ক। তো গাড়ি বাসার সামনে এসে থামলে দুজনে ফুরফুরা মুডে নেমে পড়ে। এরপর আশিস আয়শাকে নিয়ে বাসার এরিয়াতে ঢুকতেই আশিসের বড় মেয়ে ইশিকা তেরে আসে ও রেগে মেগে বলে, আজকে আপনাকে কে আসতে বলেছে? এই বলেই ইশিকা তার বাবাকে যা তা বলে গালিগালাজ শুরু করে। এর মাঝে আশিসের বাবা মাও সেখানে হাজির হলে ইশিকা রেগে মেগে বলে, তোমরা ওনাকে ইনভাইট করেছো? ইশিকার দাদা দাদি বলে, কই না তো। তখন ইশিকার আগে আগুন হয়ে বলে, যাই ডাকুক এক্ষুনি বেরিয়ে যান। আয়শা তো এসব দেখে অবাক। এর মাঝে আশিসের ছোট ছেলে ঈশান খুশি হয়ে বাবার কাছে আসতেই ইশিকা ধমক দিয়ে আটকায়। তখন ঈশান আয়শাকে দেখে গুলগুলা হয়ে বলে, হাই আমি ঈশান, ওনার ছেলে, আর ওই তো আমার মা মাঞ্জু। এটা শুনে আয়শা পিছন ফিরে তাকায়ও ভাবে আশিসের বউ, তার মানে মহিলাটি অবশ্যই বুড়ি টাইপের হবে, কিন্তু লে পাগলা ঠেলা সামলা, এ তো পুরাই আগুন। আয়শা ভেবে পাচ্ছে না এটা কি হলো। তো ইশিকার চিল্লাচিল্লি দেখে মাঞ্জু এসে চোখ গরম করে বলে, বাহিরে এভাবে চিৎকার করো না, চুপচাপ ভিতরে যাও বলছি। ব্যাস ইশিকা শান্ত হয়ে চুপচাপ ভিতরে চলে যায়। আশিস মাঞ্জুকে বলে, আমাকে আশা দেখে ও খেপেছে কেন? মাঞ্জু বলে, আগামীকাল ওর বয়ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে বিয়ের আলাপ করতে আসতেছে তাই। এই বলেই মাঞ্জু আয়শার সাথে হ্যান্ডশেক করলে আশিস বলে, মাঞ্জু আমার ওয়াইফ। এরপর আশিস চুপ। আয়শা ইশারায় বলে, আমার পরিচয়টা দাও। তখন আশিস মাঞ্জুর দিকে তাকালে দেখে মাঞ্জুও পরিচয় জানার জন্য আশিসের দিকে চোখ গরম করে আছে। আশিস ভয়ের ঠেলায় বলে ওঠে, আয়শা আমার সেক্রেটারি, লে হালুয়া। এদিকে আয়শা তো শক আর ওদিকে মাঞ্জু তো রক্স। কি মজা জমে গেল তাই না? মশাই, মুভির আসল খেলা তো কেবল শুরু, সামনে এবার একের পর এক কি তামাশা ঘটে দেখে যান। তো বাসায় ঢুকে আশিস বলে, আমার মেয়ে ইশিকার বিয়ে হচ্ছে অথচ কেউ আমাকেই বলেনি। ইশিকা বলে, এনার কি মনে হয় এনার সিদ্ধান্তে আমার বিয়ে হবে? আশিস বলে, সিদ্ধান্তের প্রসঙ্গ নয়, আমি ছেলেকে দেখবো না? যদি ছেলের পরিবার জিজ্ঞেস করে মেয়ের বাবা কোথায় তখন? ইশিকা বলে, আমি বলে দিয়েছি আমার বাবা এই দুনিয়াতে নেই। আশিস অবাক হয়ে বলে, বাহ, এটাও নয় যে সেপারেট হয়ে আছে, সোজা একেবারে মেরেই দিয়েছো। এর মাঝে ঈশান এক গ্লাস পানি আনলে আশিস নেওয়ার জন্য হাত বাড়ায়, কিন্তু এ কি, সাবাস বেটা। তো ইশিকা আয়শাকে দেখে আশিসকে বলে, বাহিরের লোকের সামনে পারিবারিক আলাপ করতে তোমার লজ্জা করে না? এটা শুনে আয়শা লজ্জায় পড়ে চুপচাপ বাহিরে চলে যায় আর এই মালটার এন্ট্রি হয়। আশিস তো বুঝতে পারছে না এই মালটা আবার কে। তো লোকটি মাঞ্জুর কাছে এসে এক ঝুড়ি ফল দিয়ে বলে, আপনার ফ্রেশ জিনিস পছন্দ, আর এগুলো একদম ফ্রেশ। আশিস তো ঝটকা খেয়ে যায়। মাঞ্জু বলে, ভিকে ও আশিস, ইশিকা ও ঈশানের বাবা। ভিকে তখন আশিসের সাথে হাই হ্যালো করলে মাঞ্জু বলে, ও ভিকে আমাদের কটেজে ভাড়া থাকে। আশিস ভিকেকে বলে, স্যার একটু বাহিরে যাবেন, আমাদের কিছু পারিবারিক আলাপ হচ্ছে। ইশিকা বলে, ভিকে আঙ্কেল থাকলে সমস্যা নেই। আশিস অবাক হয়ে বলে, তুমি তো বললে বাহিরের লোকের সামনে এসব আলাপ করা যাবে না। ইশিকা বলে, সে বাহিরের লোক না, লেও ঠেলা। ভিকে এবার আশিসকে বলে, 6 মাস হলো ছুটিতে এখানে এসেছিলাম, মাঞ্জুজিকে দেখলাম তো মনে হলো আমার লাইফ তো এখানে, ব্যাস 1 বছরের ভাড়া একবারে অ্যাডভান্স করে দিয়েছি। আশিস তো সব। তো আশিস বলে, আমরা আলাপ করছিলাম, সেটা শেষ করি। ভিকে বলে, কিসের আলাপ? আশিসের বাবা বলে, আগামীকাল ইশিকার বয়ফ্রেন্ড পরিবার নিয়ে আসতেছে, আর ইশিকা মিথ্যা বলেছে যে তার বাবা বেঁচে নেই, এখন তো ওর বাবা এসে পড়েছে। ইশিকা বলে, আমি কিচ্ছু বুঝতে চাই না, ছেলেপক্ষ আসার আগেই ইনি যেন চলে যান। আশিস জিদ করে বলে, ইশিকার বিয়ের আলাপ না করে আমি কোথাও যাচ্ছি না। এই বলে আশিস বসে পড়ে। আশিসের মা বলে, তোকে তো ইশিকার বাপ পরিচয়ে ওদের সাথে পরিচয় করারও কোনো উপায় নাই, আবার তুই বিয়ের আলাপে অ্যাটেন্ড না করেও যেতে চাচ্ছিস না, মহা মুশকিল তো। তখন ভিকে মাঞ্জুকে বলে, একটা কাজ করতে পারো, ওনাকে দূরের কোনো আত্মীয় হিসেবে পরিচয় করিয়ে দিও। মাঞ্জু বলে, দূরের কোনো আত্মীয় বিয়ের আলাপের মাঝে থাকবে, এটা বেমানান। ভিকে বলে, তাহলে তো একটাই রাস্তা, তোমার
তোমার ভাই পরিচয় দাও। আশিস তেরে আসলে ভিকে বলে, আরে আমি জাস্ট সমস্যাটার সমাধান দিলাম, মেয়ের মামা তো বিয়ের আলাপে থাকতেই পারে তাই না। আশিসের বাবা বলে, দারুণ আইডিয়া। আশিস তো পুরো টাসকি খেয়ে যায় ও মাঞ্জুর দিকে অসহায়ের মতো তাকায়। তো আশিস বাহিরে আসলে মাঞ্জুও আসে ও আয়শাকে বলে, আয়শা ইশিকার বাজে আচরণের জন্য কিছু মনে করো না, আর হ্যাঁ ডিনারটা এখানেই করে যাও। এটা শুনে আশিস বলে, যাওয়া মানে এখানেই থাকতে দিলে ভালো হতো না। ওদিকে আয়েশা তো ভুলতেছে। এর মাঝে ইশিকা ও ঈশান বাহিরে আসলে মাঞ্জু বলে, ঈশান তোমার পাপার লাগেজপত্র তোমার রুমে নিয়ে যাও আর আয়েশার গুলো ইশিকার রুমে। এটা শুনে ইশিকা খেপে গেলে মাঞ্জু ঝাড়ি মেরে থেমে দেয়। তখন আয়েশা বলে ওঠে, সমস্যা নেই আমি হোটেলে উঠি। আশিস ঝাড়ি মেরে বলে, আয়শু সরি আয়েশা। ব্যাস আয়েশা চুপ। তো মাঞ্জু চলে যেতেই ঈশান আয়েশার সাথে লাইন মারতে শুরু করে, যা দেখে আশিস তো অবাক। আর এদিকে আয়েশা তো ফাটাবাসের চিপাই পড়ে সাপের মতো ফুসফুস করে যাচ্ছে। তো ঈশান আয়েশাকে ইশিকার রুমে পৌঁছে দিয়ে বলে, পাশেই আমার রুম, যে কোনো প্রয়োজনে আমাকে স্মরণ করবে। ঈশানের অবস্থাটা দেখুন, সে খুশিতে গুলগুলা হয়ে যাচ্ছে আর ওদিকে বাপ ছেলের কাণ্ড দেখে আয়েশা তো ফুলতেছে। ডিনারের সময় আয়েশা আশিসের পাশে বসার জন্য চেয়ার রেডি করলে মাঞ্জু এসে থ্যাঙ্কস দিয়ে বসে পড়ে। লেও ঠেলা। এর মাঝে ঈশান এসে গুলগুলা হয়ে আয়েশার পাশে বসে পড়ে। লে আরেক জ্বালা। তো আয়েশা বলে, আশিস আমি ভাবতেছি হোটেলে উঠি, সেটাই ভালো হবে। আশিসের বাবা বলে, জানি না লন্ডনে কি হয়, তবে এখানে নিজের থেকে 20 বছরের বড়দেরকে আঙ্কেল বলে ডাকা হয়। আয়েশা তো অবাক। আশিস বলে, আরে একসাথে কাজ করি, আমাকে আঙ্কেল কিভাবে বলবে? আশিসের বাবা বলে, তাহলে স্যার বলুক। এর মাঝেই মাঞ্জু আশিসকে ডাল এগিয়ে দিলে আয়েশা পাট নিয়ে বলে, ও ডাল খায় না। তখন মাঞ্জু উল্টো পাট নিয়ে বলে, আমার রান্না করাটা খাই। লাউ ঠেলা। আশিস তো এবার ফেসে গেছে, ডাল কি আর গলা দিয়ে নামে? আশিস ঘুমাতে আসলে ঈশান বলে, ড্যাড আয়েশার বয়স কত? লে জ্বালা। আশিস তো রাগে ফুলতেছে। সিন পরের দিনে আসে। এটা ইশিকার বয়ফ্রেন্ড আবির আর এটা আবিরের বাবা আতুল। তো মাঞ্জুজি এদেরকে রিসিভ করে নিয়ে বাসার গেটে এসে বলে, আতুল যে এটা ইশিকার দাদা আর এটা ইশিকার দাদি। পাশে আশিসও দাঁড়িয়ে আছে। তখন মাঞ্জুজি বলে, এটা আশিস আমার ভাই, মানে ইশিকার মামা। আশিস তো ঝটকা খেয়ে যায়। এর মাঝেই সেখানে ভিকে সাপ হাজির। তো ভিকে সাপ সবার সাথে হাই হ্যালো করতে শুরু করলে পাশ থেকে দুম করে আশিস বলে ওঠে, ইনি মিস্টার ভিকে, আমাদের প্রতিবেশী। ইনিও ইশিকার মামার মতো। গেল ভিকেও গ্যারা কলে ফেসে গেল। এমন সময় সেখানে আয়েশা হাজির। আতুলজি বলে, তো আপনি কে? ইশিকার ফ্রেন্ড নাকি? আশিসের বাবা বলে ওঠে, এর সেক্রেটারি, সব জায়গাতেই এর সাথে থাকে। আয়েশার মেজাজ তো পুরো খারাপ। তো সিন কাট হয়ে চলে আসে রাতে বিয়ের আলাপের মাঝে আতুলজি বিআইন সাহেবের সাথে মানে মাঞ্জুজির সাথে ভালোই রসিকতা করে। পরের দিন সকালে দেখি মাঞ্জুজি বিআই সাহেবের সাথে বসে চা খাচ্ছে আর বিয়ের ডেট ফিক্সড করার ব্যাপারে নানা কথা বলতেছে। তো আতুলজি কিছু না বলে চুপচাপ শুধু মাঞ্জুজির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। মাঞ্জু কথা বলা শেষ করে একেবারে থেমে গেলে আতুলজি মিষ্টি একটা হাসি দিয়ে বলে, মাঞ্জুজি আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? এটা শুনে মাঞ্জু হেসে দেয়। তো কিচেনে আয়েশা নিজের হাতে আশিসের জন্য কিছু ব্রেকফাস্ট বানাচ্ছে। এমন সময় আশিস এসে বলে, মাঞ্জু তো রান্না করেছে, তুমি আবার কষ্ট করতে গেলে কেন? মাঞ্জু বলে ওঠে, ওর মনে হয় আমার রান্না ভালো লাগছে না। আশিস বলে, আরে না তোমার রান্না ভালো লাগবে না তা কি হয়? তো তুমি আজকে কি রান্না করেছো, চলো খাই। মাঞ্জু বলে, ডাল পরোটা। গেল বেচারা পুরো দমে ফেসে গেল। এখন কোন দিকে এগোবে? দুদিকেই বিপদ। মাঞ্জুকে হাসি মুখে বিদায় দিয়ে আশিস শোকাহত ফেসে আয়েশার দিকে তাকাতেই আয়েশা তেড়ে এসে বলে, এ কিন্তু ইচ্ছে করে আমাকে খুব খোঁচাচ্ছে, এর ফল কিন্তু ভালো হবে না বলে দিলাম। আশিস তো আতঙ্কে পড়ে যায়। আয়েশা বলে, যাও তোমার বউয়ের হাতের স্পেশাল ডাল খেয়ে আসো, যে ডালের টানে লন্ডন থেকে ইন্ডিয়া এসেছো। এই বলে আয়েশার রেগে মেগে ব্রেকফাস্ট নিয়ে বাহিরে এসে বসে ও একা একা খেতে থাকে। হঠাৎ বাড়ির ভিতর থেকে রোমান্টিক গানের আওয়াজ শুনে আয়েশা কল্পনায় হারিয়ে যায় যে নিশ্চয় এরা দুজনে রুমের ভিতরে একা কোনো রোমান্স করতেছে। তাই আয়েশা তাড়াহুড়ো করে বাড়ির ভিতরে আসে। আমরা দেখি গান চালিয়ে দিয়ে সবাই নানা আড্ডায় মেতে উঠেছে। আড্ডার মাঝে মাঞ্জুজি আয়েশাকে খোঁচানোর জন্য বলে, জানো আয়েশা এই গানটা যখন রিলিজ হয়েছিল তখন আমি আর আশিস কলেজে পড়তাম, তখন তো তোমার মনে হয় জন্মই হয়নি। লেও ঠেলা। এবার আয়েশা উল্টো খোঁচা মেরে বলে, এই গানটা পুরোনো দিনের গান হিসেবে এফএম রেডিওতে বাজতে শুনেছিলাম। তো সত্যি এই গানটা আপনার আমলে রিলিজ হয়েছিল? আপনি এত পুরাতন মানুষ? আশিস তো অবাক। আয়েশা বলে, আচ্ছা আপনার বয়স কত? মাঞ্জু তো পুরো চুপ। ভিকে পাম মেরে বলে, 35 বছরের একদিনও বেশি লাগে না মাঞ্জুজিকে। পাশ থেকে ঈশান বলে ওঠে, 47 বছর। আয়েশা বলে, তেমনই লাগে।
গেল। সবাই তো ভয়ে একদম চুপ হয়ে আছে, না জানি কখন দুজনে চুল ছেঁড়াছেড়ি বেঁধে যায়। সকালবেলা মাঞ্জু তাদের পুরনো আমলের কারটা ধুয়ে পরিষ্কার করতেছে, এমন সময় আয়শা জগিং করতে করতে সেখানে আসলে আশিস বলে, এটা আমাদের প্রথম কার, চলো সবাই ড্রাইভ করে আসি। ব্যাস আমরা দেখি এরা ড্রাইভে বের হয়েছে। তো আশিস ড্রাইভ করতে করতে বলে, যাই বলো প্রথম গাড়ির ফিলিংসই আলাদা। মাঞ্জু সুযোগ বুঝে আয়শাকে খোঁচা মেরে বলে, জানো আয়শা, এটা আমাদের বিয়ের সময় কেনা, এত বছর হয়ে গেল আজও একই রকম সার্ভিস দেয়, আর এখনকার গাড়ি তো একটুতেই নষ্ট হয়ে যায়। এটা শুনে আয়শা উল্টো খোঁচা মেরে বলে, হ্যাঁ পুরনো জিনিসের প্রতি আবেগ সবারই থাকে, কিন্তু একটা সময় পর সেই জিনিসের ফিচারগুলো ব্যাকডেটেড হয়ে যায়, বডি পুরনো হয়ে যায়, লুকস পুরনো হয়ে যায়, ইঞ্জিন পুরনো হয়ে যায়, তখন সবাই পুরনোকে রেখে নতুন মডেলেরটা কেনে, কারণ নতুন জিনিসের এক্সাইটমেন্ট আর মজাই আলাদা। তার উপর আবার পুরনো জিনিসকে মেরামত করার অনেক জ্বালা, অথচ নতুন জিনিসের ওয়ারেন্টি পাওয়া যায়, তাই না আশিস স্যার? আশিস তো ঘেরা কলে ফেসে গেছে। মাঞ্জু বলে ওঠে, একবার নিয়েছিলাম নতুন গাড়ি, 1 বছর ঠিকঠাক চলছিল, তারপর বাপ রে বাপ, কখনো এই সমস্যা কখনো ও সমস্যা, এত বেশি মেরামত খরচ ছিল কি আর বলবো। 1 বছরের নতুন গাড়িটাতে যে খরচ গেছে তা পুরো লাইফে এই গাড়িতে লাগেনি, তাই না আশু? আশিস আমতা নামতা করতে করতে বলে, হ্যাঁ পুরাতন নতুন দুটোই নিজ নিজ জায়গায় ভালো। মাঞ্জু ধমক দিয়ে বলে, পুরাতন জিনিসের সাথে এখনকার নতুন চায়না মালের তুলনা করছো? এই গাড়ি বিয়ের সময় থেকে আজও চলতেছে, আজও কখনো মাঝপথে এমন ভাবে থামেনি যে আশিসকে গাড়ি থেকে নেমে যেতে হয়েছে, তাই না আশু? এই বলতে না বলতেই এই গেল, গাড়ি মাঝপথে থেমে গেছে। মাঞ্জু তো পুরো শক আর আয়শা তো পুরো রক্স। এরপর দেখি মাঞ্জু আর আশিস মিলে গাড়িটাকে ঠেলে ঠেলে আনতেছে, আর আয়শা মাঞ্জুর কষ্ট দেখে মজা নিচ্ছে। তো মাঞ্জু গাড়িটাকে বাসায় এনে হাঁফিয়ে গেলে আয়শা খোঁচা মেরে বলে, কি হয়েছে মাঞ্জুজি, কোমরে ব্যথা ধরেছে? আশু স্যারের থেকে মাসাজ করে নিয়েন, সে অনেক ভালো মাসাজ করে দেয়। এটা শুনে মাঞ্জু সত্যি সত্যি বলে বসে, আশু চলো না মাসাজ করে দিবে। আশিস মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ চলো। আয়শা তো অবাক। মাঞ্জু দুষ্টু সরে বলে, হ্যাঁ চলো। সিন রুমে আসলে দেখি মাসাজ শুরু হয়ে গেছে। মাঞ্জু মাসাজ নিতে নিতে বলে, তো আশু স্যার আপনার সেক্রেটারিকে স্যালারি দেওয়ার পাশাপাশি মাসাজও করে দেন তাহলে। আশিস বলে, আরে ট্রাভেল করার সময় সে একদিন কোমরে আঘাত পেয়েছিল, তাই দিয়েছিলাম। এর মাঝেই আয়শা এসে দরজায় কান পাতে, আর এটা মাঞ্জু বুঝতে পেরে যায়। ব্যাস थोड़ा और लेफ्ट, आशु थोड़ा नीचे, या शर्माओ मत आशु, nothing you haven't touched before. I know, मैं शर्मा नहीं रहा। Oh wow. তো মাঞ্জু খুশিতে গুলগুলা হয়ে আয়শাকে থ্যাঙ্কস জানিয়ে চলে গেলে আয়শার রেগে মেগে আশিসের দিকে তাকায়। আশিস তো পুরো কেস খেয়ে গেছে। এরপর দেখি কে যেন আয়শার হট পিক গুলো জুম করে করে দেখতেছে। ওকে, এটা তো আমাদের ঈশান বাবু। আশিস রুমে ঢুকলে ঈশান বলে, আই লাভ ইউ ড্যাড। আশিস তার বেটার মতলব বুঝে যায়, তাই ঈশান যেই না বলে, ড্যাড আমি তোমার কাছে একটা জিনিস চাই। আশিস বলে, নো আমি দিতে পারবো না। ঈশান দুম করে আশিসকে টেনে নিয়ে বলে, ড্যাড আই লাভ আয়শা। আশিস বলে, এটা সম্ভব না। এটা শুনে ঈশান বলে, হ্যাঁ আয়শা আর আমার মাঝে বয়সের পার্থক্যটা একটু বেশি। আশিস খেপে গিয়ে বলে, রিলেশনের মাঝে বয়সের পার্থক্য কোনো সমস্যা নয়, বুঝেছিস? বয়সের পার্থক্যে কি আসে যায়, ভালোবাসা থাকাটা জরুরি, বুঝেছিস? এটা শুনে ঈশান খুশিতে গুলগুলা হয়ে বলে, তার মানে তুমি আমাদের বিয়ের পক্ষে, তাই না? লেও ঠেলা। আশিস এবার কোন দিকে যাবে? তো আশিসের পুরো পরিবার একটা মেলায় আসলে আয়শার মুড অফ দেখে আশিস বলে, তোমার কি হয়েছে? আয়শা তখন রেগে মেগে বলে, হয়েছে এটা যে আমি তোমার বউ হতে এসে সেক্রেটারি হয়ে গেছি। হয়েছে এটা যে আমি নিজের অনিচ্ছা সত্ত্বেও তোমার এক্স ওয়াইফের সাথে কম্পিটিশনে জড়িয়ে পড়েছি যে কে তোমাকে বেশি ভালো জানে। এই বলতেই রাগের চোটে আয়শার হাতে থাকা টমেটোটা ফেটে যায়। সঙ্গে সঙ্গে কে এসে যেন আয়শার হাতটা মুছে দিতে শুরু করে। ও কি, এটা দেখি আশিসের বেটা ঈশান। আশিস তো তার বেটার কাণ্ড দেখে পুরো শক, আর এদিকে আয়শা তো জ্বলে যাচ্ছে, বাট মুখে কিছু বলতে পারছে না। পরিস্থিতিটা সামলানোর জন্য আশিস বলে, থাক বেটা মুছে দিতে হবে না। ঈশান বলে, মামাজি আপনাকে মা ডাকতেছে। লাউ ঠেলা। আশিস এবার আর কি বলবে। সিন মাঞ্জুর কাছে আসলে দেখি ভিকে মাঞ্জুজির সাথে লাইন মারতেছে, আর আতুলজি বোকাচন্দ্র হয়ে দেখতেছে। তো ভিকে
আশিসকে একটা কবিতা শুরু করে, তোকে পেয়ে পরিপূর্ণ হয়েছি, না পেতাম তো অপূর্ণ রয়ে যেতাম, পথ ভুলে চলে যাচ্ছিলাম, তুই হাত না ধরলে হয়তো হারিয়েই যেতাম, আমি অপূর্ণই রয়ে যেতাম। এর মাঝে আশিস এসে বলে, কবিতাটা কোথা থেকে চুরি করা? বিকে বলে, আরে ভাইয়া মাঞ্জুজি, আপনার ভাই এসেছে, এই কাম সারছে। আশিস এখানে আর দেরি না করে কেটে পড়ে ও আয়শার কাছে এসে বুদ্ধি করে বলে, লন্ডন অফিস থেকে কল এসেছিল, নতুন প্রজেক্টের ব্যাপারে ডিসকাস করতে হবে। আয়শা ব্যাপারটা বুঝতে পেরে বলে, হ্যাঁ চলো। এই বলে এরা ঈশানের থেকে কেটে পড়ে ও আয়শা বলে, আমাকে তুমি লন্ডন রেখে আসো, তোমাদের এসব লীলা খেলায় আমি আর নেই। আশিস বলে, কয়টা দিন একটু থাকো, আমার বউ বাচ্চাদের সাথে একটু ক্লোজ হও। আয়শা বলে, বাচ্চা? কাদেরকে তুমি বাচ্চা বলতেছো? ইশিকাকে তো আমার থেকেও বড় মনে হয়, আর তোমার ঈশান বাচ্চা? জানো সে আমাকে কি বলছিল? আয়শা, আমাকে তোমার কেমন লাগে? আমি তাকে কি বলবো, যে বেটা আমি তোর বউ নয়, আমি তোর মা হওয়ার জন্য এসেছি। আশিস তো চুপ। আয়শা তখন রেগে মেগে মেলার ভিতরে চলে যেতে থাকলে মেলায় একটা গান শুরু হয়, আর আশিস তখন গানের তালে তালে আয়শার রাগ ভাঙানোর চেষ্টা শুরু করে। কিন্তু আয়শা পাত্তা না দিলে আশিস আয়শাকে খেপানোর জন্য মাঞ্জুর সাথে মিশতে থাকলে আয়শার তো গা জ্বলে যায়। আয়শা তখন নানা হট ইশারা দিয়ে আশিসকে নিজের আয়ত্তে নিয়ে মাস্তি করতে থাকলে আবার মাঞ্জুর গা জ্বলে যায়। লেল ঠেলা। এভাবেই আশিসকে একবার এর থেকে ও কেড়ে নিয়ে যায়, আবার ওর থেকে এ কেড়ে নিয়ে আসে। তো শেষমেশ আয়শা আশিসকে নিয়ে লুকিয়ে সাইডে আসলে দুজনে নানা কথা বলতে বলতে যেই না রোমান্টিক হয়ে পড়ে, ঠিক তখনই ইশিকা হাজির। এই কাম সারছে রে। পরের সিনে দেখি ইশিকা রেগে মেগে আয়শাও তার বাবাকে বাসা থেকে বের করে দিচ্ছে আর বলতেছে, মা এই লোকটি কখনোই বদলাবে না, সে তোমাকে ধোকা দিয়ে লন্ডনে কি করে বেড়াচ্ছিল তা তো চোখের সামনেই দেখতে পাচ্ছ। এই মেয়েটি তার সেক্রেটারি নয়, এর সাথে তার রিলেশন আছে। এই বলেই ইশিকা তার বয়ফ্রেন্ডের কাছে গিয়ে বলে, আবির এই লোকটি আমার মামা না, সে আমার বাবা। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম যে আমার বাবা মারা গেছে, কিন্তু সে যখন হঠাৎ করে এসে পড়লো তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে তোমাকে এখন সত্যটা কিভাবে বলবো। আমি সরি। এসব শুনে আবিরের বাবা মাঞ্জুজির কাছে এসে বলে, মাঞ্জুজি সরি। এসব শোনার পর কেন জানি আমার আর এই বিয়েতে মন টানতেছে না। এই বলেই আতুলজি চলে গেলে আবিরও নিরুপায় হয়ে বাবার পিছন পিছন চলে যায়। তখন ইশিকা এক বুক কষ্ট নিয়ে বাসার ভিতরে চলে গেলে মাঞ্জুজি কাজের ছেলেকে বলে, পিন্টু আয়শার জিনিসপত্রগুলো ভিতরে নিয়ে যাও। এটা শুনে আয়শা তো নির্বাক। সিন বাসার ভিতরে আসলে দেখি আশিসের বাবা আশিসকে গালি দিচ্ছে আর বলতেছে, তুই তো নিজের সংসারটা আগেই ভেঙেছিস, এখন আবার নিজের মেয়ের সংসারটা ভাঙলি, তোর লজ্জা করে না? এর মাঝেই আবার ইশিকাও গালিগালাজ শুরু করলে মাঞ্জু সবার উপর ক্ষিপ্ত হয়ে যায়। এটা দেখে আশিস তো অবাক। মাঞ্জু আশিসের পক্ষ হয়ে বলে, তোমার সম্পর্ক ভেঙে গেছে তোমার মিথ্যা বলার কারণে, এর কারণে নয়। আর বাবা, আমাদের সম্পর্ক ভেঙে গেছে আমাদের দুজনার কারণে, শুধু এর কারণে নয়। তোমরা কেন সবাই শুধু আশিসকেই দোষ দাও? যখন দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেয় তখন কেবলমাত্র সেই দুজনেই ভালো বোঝে কেন তারা আলাদা হচ্ছে। এভাবে মাঞ্জু আশিসের পক্ষ হয়ে সবাইকে বোঝাতে থাকে, আর আশিস অবাক হয়ে তার বউয়ের দিকে দেখতে থাকে। তো মাঞ্জু এসব বলতে বলতে কাঁদো কাঁদো হয়ে তার রুমে চলে গেলে আশিসের খুব ইচ্ছে করে মাঞ্জুর রুমে গিয়ে মাঞ্জুকে একটু সান্ত্বনা দেওয়ার, কিন্তু ওদিকে আয়শার কথা ভেবে আশিস বাহিরে এসে আয়শার পাশেই বসে চুপ মেরে থাকে। আয়শা পরিস্থিতিটা বুঝতে পেরে বলে, আশিস একটা কথা বলি, প্লিজ বাজেভাবে নিও না। আমি বলি কি, নতুন সম্পর্ক শুরু করার চেয়ে না হয় তোমার অসম্পূর্ণ রাখা সম্পর্কটাই সম্পূর্ণ করো। আশিস আনমনে কি যেন ভেবে বলে, তুমি থাকো, আমি মাঞ্জুর সাথে দেখা করে আসতেছি। এই বলে আশিস আয়শাকে বসিয়ে রেখে মাঞ্জুর রুমে চলে আসে ও ইমোশনাল হয়ে মাঞ্জুর পাশে বসে। আশিসকে পাশে পেয়ে মাঞ্জু আরো বেশি ইমোশনাল হয়ে যায় ও বলে, সব সময় আমাকেই কেন বুঝদার হতে হবে, বাকিরা কেন কখনোই আমাকে বুঝতে চায় না। এসব বলে মাঞ্জু কাঁদতে থাকলে আশিস নির্বাক হয়ে শুধু মাঞ্জুর দিকে তাকিয়ে থাকে। তো মাঞ্জু কাঁদতে কাঁদতে ইমোশনাল হয়ে আশিসের কাঁধে মাথা রাখলে আশিসও ভালোবেসে মাঞ্জুর গালে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। তখন মাঞ্জু আবেগের বশে দুম করে আশিসকে একটা চুমা দিয়ে ফেলে, বাট হুঁশ ফিরতেই সংকোচে পড়ে যায়। বাট আশিসের চোখের দিকে তাকালে আবার আবেগী হয়ে পড়ে ও আবার চুমু খায়। তখন আশিস আবেগী হয়ে মাঞ্জুর চোখের জলগুলো মুছে দিয়ে মাঞ্জুর কপালে একটা চুমু দেয়। এরপর সিন রুমের বাহিরে চলে আসে। সকাল হতেই আশিস টেনশন ভরা ফেসে আয়শার কাছে আসলে আয়শা বলে, সারা রাত তোমার অপেক্ষায় বসেছিলাম, তুমি এলে না যে। আশিস বলে, মাঞ্জু অনেক আপসেট ছিল, তাই সারা রাত মাঞ্জুর কাছেই ছিলাম। তো আশিসের এমন টেনশন ভরা ফেস দেখে আয়শা বলে, কোনো সমস্যা? তখন আশিস কাঁপা কাঁপা স্বরে বলে, রাতে মাঞ্জু আর আমার মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে শারীরিক সম্পর্ক হয়ে গেছে। এটা শুনতেই আয়শা ঝটকা খেয়ে যায়।
ব্যাস এরপর দেখি আয়শা রেগে মেগে তার ব্যাগপত্র গোছাচ্ছে আর বলতেছে আমি চলে যাচ্ছি, আমি তোমার আর মাঞ্জুর মাঝে কাটা হতে চাই না। আশিস বলে আরে এমন ব্যাপার না, মাঞ্জু আর আমি রিলেশনে ব্যাক করতে চাই না। এটা শুনে আয়শা খেপে গিয়ে বলে যদি তাই হয় তাহলে এসব আমাকে বললেই বা কেন, না বললেই পারতে। আশিস বলে পরে তুমি জানতে পারলে এটা নিয়ে ঝামেলা হতো, তাই জানানোটা উচিত মনে করছি। এটা শুনে আয়শা আরো বেশি চিল্লাচিল্লি শুরু করলে দূর থেকে মাঞ্জু বলে ওঠে আমি বলেছিলাম না ওকে জানাস না, ও বুঝবে না। এটা শুনে আয়শা অবাক হয়ে বলে বাহ, তোমরা এটাও ডিসকাস করেছো যে কোনটা বলা যাবে আর কোনটা বলা যাবে না। তখন মাঞ্জু রেগে গিয়ে বলে এমন ওভার রিয়াক্ট করো না, এটা তো এমন নয় যে প্রথমবার হলো, হাজারো বার হয়েছে। আর সে তো বললোই যে অনিচ্ছা সত্ত্বে হয়ে গেছে, আর তাছাড়াও আমরা তো স্বামী স্ত্রী, সো এমন রিয়াক্ট করার কি আছে। এটা শুনে আয়শা অবাক হয়ে বলে আপনার স্বামী স্ত্রী ছিলেন, এখন তো আর নেই। মাঞ্জু বলে আমরা স্টিল এখনো হাজবেন্ড ওয়াইফ, কারণ আমাদের আজও ডিভোর্স হয়নি। আয়শা চমকে গিয়ে আশিসকে বলে তুমি তো বলেছিলে তোমাদের ডিভোর্স হয়েছে। আশিস বলে আমি বলেছিলাম যে আমরা সেপারেট হয়ে আছি, এটা কিন্তু বলিনি যে ডিভোর্স হয়েছে। আসলে ডিভোর্স পেপারে সাইন করার কখনো প্রয়োজনই পড়েনি, তাই করা হয়নি। আর এত বছর হয়ে গেছে তাই ভুলেও গিয়েছিলাম। আয়শা কোনো কথা না শুনে রেগে মেগে তার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ে। আশিস তখন পিছন পিছন দৌড়ে বেরিয়ে আসতেই দেখে তার মেয়ে ইশিকার টেনশন ভরা ফেসে অস্থির হয়ে বারবার আবিরের ফোনে কল করতেছে, বাট আবির কলটা ধরছে না। এটা দেখে আশিস আয়শার পিছনে না দৌড়ে এখানেই থমকে গিয়ে দাঁড়িয়ে থাকে। এরপর মেয়ের মুখের দিকে তাকিয়ে লন্ডনে আর না গিয়ে বরং যতদিন না মেয়ের মুখে হাসি ফোটাতে পারতেছে ততদিন এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ওদিকে আয়শা কাঁদতে কাঁদতে একা ইন্ডিয়া থেকে লন্ডন চলে আসে এবং আশিসকে ভুলে নর্মাল লাইফে ফেরার ব্যর্থ চেষ্টা শুরু করে। আর এদিকে আয়শা চলে যাওয়ার পর থেকে প্রাণোজ্জ্বল আশিস কেমন জানি ঝিমিয়ে যায়, সব সময় একা আনমনা হয়ে থাকে। ব্যাপারটা দেখে মাঞ্জুর বেশ খারাপ লাগে। তো আশিস তার মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে শেষমেশ কাউকে কিছু না বলে একা আবিরের বাড়িতে চলে আসে। আবিরের বাবা ও আবির তো অবাক। আশিস কাঁদো কাঁদো গলায় আবিরের বাবাকে বলে আমি বাবা হিসেবে কেমন সেটা জানি না, তবে এটা বুঝতেছি যে আমার মেয়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি না। হয়তো আপনার ছেলেকে হাত জোর করে ভিক্ষা চেয়ে নিয়ে যাব, নয়তো তুলে নিয়ে যাব। এটা শুনে আতুলজিৎ থমকে যায়। এরপর আমরা দেখি আশিস ব্যান্ড পার্টি সাথে নিয়ে আবিরকে ঘাড়ে করে নিয়ে আসতেছে, আর আবিরের বাবা আতুলজি ও আবির খুশিতে আনন্দ করতেছে। ইশিকা বেলকনিতে এসে এই দৃশ্য দেখে বাবার উপর মহা খুশি হয়ে যায় ও খুশিতে আত্মহারা হয়ে দৌড়ে নিচে চলে আসে। আশিস মন খারাপ করে একা একটা জায়গায় দাঁড়িয়ে আছে দেখে মাঞ্জু সেখানে এসে বলে আয়শাকে মিস করতেছো? আশিস বলে আমি 16 বছরের বাচ্চা নাকি যে মিস করব? মাঞ্জু বলে মিথ্যা যখন বলতে পারো না তো চেষ্টা করছো কেন? তখন আশিস উদাস হয়ে বলে হাই ইয়ার মিস করতেছি। মাঞ্জু তখন দুষ্টামি করে বলে তুই এটা ভেবে দেখেছিস ও 10 বছর পরেও যুবতী থাকবে, অথচ তুই কিন্তু কিছু করার লায়ক থাকবি না, তখন তোকে চিট করা ছাড়াও ওর আর কোনো রাস্তা থাকবে না। এটা শুনে আশিস শেষে দেয় ও মাঞ্জুর সাথে দুষ্টামি করতে করতে বাসায় ফিরে আসে। এরপর আশিস ইশিকার বিয়ের আয়োজন নিয়ে হাসি খুশিতে মেতে থাকার চেষ্টা করে যাতে করে আয়শার কথা তার আর মনে না হয়। কিন্তু যখনই আশিস এসব আনন্দ থেকে একটু বাহিরে আসে তখনই আয়শার স্মৃতি তাকে উদাস করে তোলে। ব্যাপারটা মাঞ্জু খেয়াল করে ও আশিসের এই করুণ দশা দেখে তার ভীষণ খারাপ লাগে। সে চলে আসে লন্ডনে আয়শার কাছে। আয়শা হঠাৎ মাঞ্জুকে দেখে তো অবাক। তো মাঞ্জু আয়শাকে বলে আমি তার বাচ্চার মা, সো সে আমাকে অনেক ভালোবাসে। হ্যাঁ, তোমাকে যতটা ভালোবাসে ততটা না, তবে এতটা ভালোবাসে যে সেদিন আমার মানসিক পরিস্থিতি দেখে না করতে পারেনি। তুমি চলে আসার সময় সেও তোমার পিছু পিছু ছুটে বেরিয়েছিল, কিন্তু ইশিকার মুখের দিকে চেয়ে থমকে গিয়েছিল, তোমার সাথে আর আসতে পারেনি। আয়শা এসব শুনে চুপ করে থাকে। তখন মাঞ্জু বলে ডিভোর্স পেপারস বানাতে দিয়েছি। তারপরেও আয়শা কিছু বলে না। তখন মাঞ্জু বলে
জানি আশিসকে মেনে নিতে তোমার কষ্ট হচ্ছে, কিন্তু একবার শুলেই কি ভালোবাসা হয়ে যায়? যদি না হয় তাহলে একবার শুলেই ভালোবাসা ধ্বংস হয়ে যায় কি করে? এটা শুনে আয়শা তো এবার অবাক হয়ে মাঞ্জুর দিকে তাকায়। যে ইশিকার কাছে আসলে দেখি ইশিকা তার বাবাকে জিজ্ঞেস করতেছে তার মা কোথায় গেছে। আশিস বলে আমি জানি না, শুধু যাওয়ার সময় বলে গেল যে একদিনের মাঝেই ফিরবে। এমন সময় হঠাৎ গাড়ির হর্ন শুনে এরা পিছনে তাকালে দেখে মাঞ্জু চলে এসেছে এবং হঠাৎ তার পিছন থেকে আয়শাও বেরিয়ে আসে। এটা দেখে আশিস তো পুরো অবাক। তো মাঞ্জু এসে আশিসের হাতটা ধরে আশিসকে হালকা বুকে জড়িয়ে নিয়েই আপন মনে চলে যায়। তখন আয়শা এসে দুষ্টামো করে বলে এক্স ওয়াইফকে দিয়ে আমাকে মানাচ্ছ, লজ্জা করে না? আশিস বলে এখনো ডিভোর্স হয়নি। আয়শা বলে তাহলে আমাকে আনলে কেন? আশিস বলে তোমার জন্য পুরনো সবকিছু আবার একবার নতুন করে করতে চাই। এসব শুনে আয়শা খুশি হতেই ইশিকা এসে বলে বুঝতেছি তোমাদের রোমান্টিক মোমেন্ট চলতেছে। আর হ্যাঁ বাবা, তোমার ডায়লগটাও ভালো ছিল, বাট প্লিজ রেডি হও, ভিতরে সবাই অপেক্ষা করতেছে। আর তুমি সরি, আপনিও রেডি হন। মানে ইশিকা আয়শাকে মা হিসেবে মেনে নিয়েছে। তো ইশিকার আংটি বদল সম্পূর্ণ হলে আশিস তার ছেলে ঈশানের কাছে আসে। তখন ঈশানের দাদা ঈশানকে খেপানোর জন্য বলে ঈশান দেখ তোর নতুন মা নাচতেছে। ঈশান তো বাবার দিকে তাকায়। ঈশানের দাদা বলে ইস তোর জন্য খুব কষ্ট হচ্ছে। ঈশান বলে দাদু কেন মজা নিচ্ছ? দাদু বলে আমি নিচ্ছি, তোর তো নিয়েছে তোর। ব্যাস ঈশান আশিসের দিকে তাকায় আর আশিস সেখান থেকে কেটে পড়ে। তো ভিকে আশিসের কাছে এসে বলে ভাইজান আপনার তো হয়ে গেছে, আমার জন্য একটু সুপারিশ করেন না। আশিস বলে তোর কম্পিটিটর আরেকজন আছে। ভিকে বলে কে? আশিস বলে যা মাঞ্জুর সাথে নাচে যোগ দে, তাহলেই বুঝতে পারবি। এটা শুনে ভিকে গিয়ে মাঞ্জুর সাথে নাচতে থাকলে পিছন থেকে আতুলজি এসে মাঞ্জুর সাথে লাইন মারতে শুরু করে। তখন আশিস এসে ভিকেকে বলে এটাই তোর কম্পিটিটর। ভিকে তো পুরো শক। তো আশিস আয়শাকে বলে যাক সকল ঝামেলা শেষ হলো, এবার চলো আমরা বিয়ে করি। আয়শা বলে মানে আমার পরিবারের সাথে তো তোমাকে এখনো মিটই করায়নি। তোমার পরিবারের তামাশা দেখে আমার তো কলিজা শুকিয়ে আছে, না জানি আমার পরিবার কি তামাশা করে। এটা শুনে আশিস তো শক। मतलब मिलवाना तो पड़ेगा ना? नहीं मेरा खानदान पागल है यार। मेरा खानदान पागल है, मैं नहीं आई इतनी दूर से यहाँ पे। अरे नहीं मेरा देख, मेरा खानदान निकला है, तेरा खानदान निकला। क्या बात है? तुम्हारा मेरे मुझसे लाइन मारा ना, मैंने इतना किया, मैंने इतना। তো প্লিজ মুভির কাহিনীটাকে সিরিয়াসলি নেবেন না, কারণ এটা একটা কমেডি মুভি। আর কমেডি মুভিগুলোতে কমেডির স্বার্থে অনেক অবাস্তব জিনিস মজার ছলে দেখানো হয়ে থাকে। সো মুভিটি দেখে মজা পেয়েছেন, ব্যাস এখানেই শেষ। এগুলো ভুলেও বাস্তবের সাথে মেলাতে যাবেন না। ভেবেই দেখুন, আপনি যদি অন্য মেয়ের সাথে ধরা পড়ে আপনার বউকে বলেন একবার শুলেই কি ভালোবাসা হয়ে যায়? যদি না হয় তাহলে একবার শুলেই ভালোবাসা ধ্বংস হয়ে যায় কি করে? এটা শোনার পর আপনার বউ আপনার কি জামাই আদরটাই না করবে ভেবে দেখেছেন? তো যাই হোক, অনেকদিন হলো অসুস্থ হয়ে আছি বলে ভয়েস দিতে পারছিলাম না, তবুও এই অসুস্থতার মাঝে ভিডিওটি বানিয়ে আপনাদের মুখে হাসি ফোটালাম। সো প্লিজ ভিডিওতে একটা লাইক দিন। আর আমার শরীরটা বেশ খারাপ, তাই ভাবতেছি শুয়ে শুয়ে আপনাদের কমেন্ট করব। সো প্লিজ কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।